তো আজকে আমরা পড়ব পরমাণুর গঠন। ঠিক আছে, তো ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে পরমাণুর মেনলি বিজ্ঞানী ডাল্টন পরমাণু সম্বন্ধে বলেছিলেন। তিনি বলেছিলেন যে পরমাণু কি অবিভাজ্য। অবিভাজ্য মানে কি, পরমাণুকে ফার্দার আর কোনোরূপ ভাঙা যায় না। পরমাণু হচ্ছে একদমই ক্ষুদ্রতম, ঠিক আছে, অবিভাজ্য কণা। তো তারপরে দেখা গেল যে না, এটা সঠিক না। তো পরমাণু মেনলি বিভিন্ন অবপারমাণবিক কণা নিয়ে গঠিত। তো এই অবপারমাণবিক কণার মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে স্থায়ী কণা, স্থায়ী কণা, অস্থায়ী কণা আছে কিছু, অস্থায়ী কণা, আবার কিছু সংমিশ্র কণাও আছে। ঠিক আছে, সংমিশ্র কণাও কিছু আছে। তো পরমাণুর মধ্যে যে স্থায়ী কণাগুলো সেগুলো কি? সেগুলো আমরা সবাই জানি যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। প্রোটন, ইলেকট্রন আর একটা কি, নিউট্রন। পরমাণুর মধ্যে অস্থায়ী কণাগুলো কি কি আছে? যেমন পজিট্রন, মেসন, তাই তো, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। তাহলে কি কি? পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এক্সেট্রা। সংমিশ্র কণা কি কি? সংমিশ্র কণা হচ্ছে ডয়ট্রন আর আলফা কণা। কি কি? ডয়টেরন আর হচ্ছে আলফা কণা। ঠিক আছে, ডয়ট্রন আর আলফা কণা। আচ্ছা, তো এই এরপর ধীরে ধীরে বিভিন্ন বিজ্ঞানীগণ পরীক্ষা করে ক্রমাগত প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো আবিষ্কার করেন। ঠিক আছে, তো প্রথমে ইলেকট্রনের আবিষ্কার করেন কে? ইলেকট্রন আবিষ্কার করতে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং ক্যাথোড রশ্মির উৎপাদন করতে হয়। এরকমভাবে ইলেকট্রন আবিষ্কার হয়। তারপরে অ্যানোড রশ্মি পরীক্ষা দ্বারা প্রোটন আবিষ্কার হয়। এরকমভাবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হওয়ার পর আমরা এটা ধারণা লাভ করতে পারি এগুলো সম্বন্ধে, যে প্রোটন কেমন, এর মাস কেমন, ভর কেমন, এর চার্জ কেমন, ইলেকট্রনের ভর কেমন, এর চার্জ কেমন। তো আমরা একটু দেখে নিই সেগুলো কেমন কি। তো দেখো, ইলেকট্রন আমাদের এক্ষেত্রে কি কি মনে রাখতে হবে একটু দেখে নাও। এই ইলেকট্রন আমরা একে ডিনোট করি কি? এই যে ই, দেখো E-1 0, 0 হচ্ছে কি ভর সংখ্যা, তাই তো। ইলেকট্রনকে আমরা এরকমভাবে, এছাড়াও ইলেকট্রনকে আমরা ই দিয়ে মাইনাস দিয়েও চিহ্নিত করতে পারি। ঠিক আছে, বিটা মাইনাস দিয়েও চিহ্নিত করতে পারি। ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী জে টমসন। ঠিক আছে, ইলেকট্রনের ভর আমাদের একদমই মনে রাখতে হবে। ঠিক আছে, কি ইলেকট্রনের ভর? এটা গ্রাম, মানে সিজিএস এককে ইলেকট্রনের ভর কি? 9.1 × 10⁻⁻28 গ্রাম। তাহলে এটা কি পদ্ধতিতে? এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে, তাই তো। এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? কিলোগ্রাম হবে। তাহলে 9.1 × 10⁻⁻, গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হবে। গ্রাম থেকে কিলোগ্রাম মানে কি? নিচে চলে আসতে হবে 3 ঘর, তাহলে 10⁻28 আর 3 ঘর নিচে চলে আসছো, তাই তো। তার মানে × 10⁻³ তাহলে কত হচ্ছে সেটা? 9.1 × 10⁻31 কিলোগ্রাম। এটা হচ্ছে এসআই এককে কি? ইলেকট্রনের ভর, তাই তো। তো অবস্থানগুলো কোথায়? এই যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন কোথায় কোথায় আছে এটা আমি পরে বলছি। আগে আমরা প্রোটনটা দেখে নিই। প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড আবিষ্কার করেছিলেন কি? প্রোটন। ঠিক আছে, তো তারপরে কি আবিষ্কার করা হয়? তারপরে নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে স্যাডউইক। ঠিক আছে, এখান থেকে আমরা ভরগুলো দেখে নেব। ঠিক আছে, প্রোটন আর দেখো ভরটা কিন্তু সেম। ঠিক আছে, আর চার্জ যদি দেখি আমরা, নিউট্রন তো চার্জ বিহীন, কোনো চার্জ নেই এর, ওই জন্য নিউট্রাল, 0 অক্সিজেন, 0 চার্জ। আচ্ছা, আর প্রোটন হচ্ছে এটা কি ছিল? চার্জ -1.602 × 10⁻19 কুলম্ব, আর এটা দেখো মাইনাসটা জাস্ট প্লাস, প্রোটন পজিটিভলি চার্জ। আচ্ছা, এবার কোথায় কোনটা, একটা পরমাণুর কোথায় কোনটা থাকে এই নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীগণ আবার পরীক্ষা করেন, সেগুলো আমরা পরে দেখব। ঠিক আছে, তো দেখো আমি হালকা একটা ধারণা দিচ্ছি যে ধরো একটা পরমাণু,
এই মাঝখানে থাকে কি নিউক্লিয়াস, তাই তো? এই নিউক্লিয়াসে থাকে এই যে প্রোটন আর নিউট্রন। তাহলে নিউট্রন আর প্রোটন কোথায় থাকছে? নিউক্লিয়াসে। আর এটা হচ্ছে কক্ষপথ, এখানে থাকে কি ইলেকট্রন। ইলেকট্রনগুলো কোথায় থাকে? কক্ষপথে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই পরমাণু দেখতে কেমন? ঠিক আছে, এবার আমরা দেখব পরমাণু দেখতে কেমন। তো পরমাণু দেখতে কেমন তাই নিয়ে বিভিন্ন বিজ্ঞানীগণ তারপরে আবার গবেষণা করে দেখান যে প্রথম বিজ্ঞানী থমসন তিনি বলেন যে পরমাণু কেমন এরকম। এই গঠনটার দিকে লক্ষ্য করো। যেমন একটা তরমুজ, মনে করো একটা তরমুজের মধ্যে যেমন বীজগুলো থাকে, ঠিক আছে, ছোট ছোট বীজগুলো থাকে, তিনি বলেছিলেন যে পরমাণু তার ধারণা অনুযায়ী সেই সময় যে তিনি বলেছিলেন পরমাণু এরকম দেখতে হতে পারে, যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ঠিক যেমন তরমুজের বীজগুলো থাকে ওরকম বিভিন্নভাবে এলোমেলোভাবে বিন্যস্ত থাকে, ঠিক আছে। কিন্তু তার ধারণা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে এটা মানে কি, এটা মানে ইলেকট্রন, আর এটা হচ্ছে পুরো হচ্ছে একটা পরমাণু। তো এই ধারণা একেবারেই ফলপ্রসূ হয়নি। তো তারপরে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মডেল সম্বন্ধে একটা তিনি মেনলি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন এবং বিভিন্ন ধারণায় আসতে পারেন যে পরমাণু কেমন, পরমাণু কি নিয়ে গঠিত, কেমন কেমন ব্যাপার। তো তিনি বলেন যে পরমাণুর কেন্দ্রে আলফা কণা বিচ্ছুরণ করে তিনি পরীক্ষা করে দেখান যে পরমাণুর কেন্দ্রে থাকছে, যখন আলফা কণা তিনি একটা মানে পরমাণুর মধ্যে পাঠান মেনলি আলফা কণা বিচ্ছুরণ করে, তখন তিনি দেখেন যে সে আলফা কণা কোনো রকম রিয়াকশান মানে রিয়াক্ট না করে বেরিয়ে আসছে বারবার। তো সেখান দিয়ে তিনি বিভিন্ন ধারণায় উপস্থিত হন এবং দেখো পরমাণু, তিনি বলেন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসে থাকে কি প্রোটন আর নিউট্রন। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা পথে, বৃত্তাকার পথে সেগুলো মেনলি একটা মানে পথে ঘোরে, ঠিক আছে। তো ইলেকট্রনগুলো এরকম মানে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো থাকে, ঠিক আছে। এবং বৃত্তাকার কক্ষপথে যখন ঘোরে, ধরো এটা ইলেকট্রন, ঠিক আছে, এই ইলেকট্রন দেখো নিউক্লিয়াসের দিকে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল, স্থির তাড়িতিক আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যম মানে এই দেখো নিউক্লিয়াস একে যেন এই কুলম্বীয় আকর্ষণ বলে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে এবং ইলেকট্রনের একটা কেন্দ্রাতিক বল আছে, ঠিক আছে। এটা বাইরের দিকে, এই দুটো বল সমান এবং বিপরীতমুখী হয়, দেখো দুটো চিহ্ন দেখো দুই দিকে। ও নিউক্লিয়াসে তিনি বলেন যে এই স্টেবিলিটিটা বজায় আছে, ঠিক আছে। তো তারপরে কি হয়, তারপরে তিনি আরও বলেন যে এটা হচ্ছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ঘুরছে এই পথটাকে আমরা বলি কক্ষপথ। আচ্ছা, তাহলে তিনি হচ্ছে নিউক্লিয়াস কোথায় থাকে, কোথায় ইলেকট্রনগুলো থাকে, কিভাবে স্থায়িত্ব সম্বন্ধে তিনি ধারণাও দেন, স্থায়িত্ব সম্বন্ধে তিনি ধারণা দেন যে কিভাবে নিউক্লিয়াস এবং এই ইলেকট্রনের মধ্যে কিভাবে মানে স্থায়ী হচ্ছে এরা, ঠিক আছে। তো এই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে, মানে এই তত্ত্ব অনুসারে কি হয়েছে যে এই তত্ত্ব পরবর্তীকালে দেখা যায় যে সব কিছুকে সঠিকভাবে পরমাণু সব কিছুকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। তো তারপরে তো সীমাবদ্ধতাগুলো কি, সীমাবদ্ধতাগুলো এটা যে ম্যাক্সওয়েল, আবার বিজ্ঞানী কে ম্যাক্সওয়েল, তিনি বলেছিলেন যে এই যে কেন্দ্রক বা নিউক্লিয়াস এটা তো পজিটিভ চার্জ, আবার ইলেকট্রনগুলো কি নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জের চারিদিকে যদি নেগেটিভ চার্জ বৃত্তাকার পথে ঘোরে তাহলে ধীরে ধীরে কি হতে পারে, এদের মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বলের প্রভাবে এটা নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি শক্তি হিসেবে বিকিরণ করে, তাহলে দেখো এই নিউক্লিয়াসের চারিদিকে যদি শক্তি বিকিরণ করতে করতে ইলেকট্রনটা একসময় এমন একটা পজিশনে আসতে পারে যে এর কক্ষপথ ক্রমশ ছোট হয়ে নিউক্লিয়াসে ইলেকট্রন নিউক্লিয়াসে কি আছড়ে পড়তে পারে বা নিউক্লিয়াসের ওপরে এসে পড়ে যেতে পারে। সুতরাং ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী এই যে রাদারফোর্ড যে তত্ত্ব দিয়েছিলেন যে এরকমভাবে স্থিরতাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে এরকমভাবে ঘোরে, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গকে কিন্তু সেটা সমর্থন করছে না। আর একটা তিনি বলেন যে যে বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন যে নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এক্ষেত্রে বিচ্ছিন্ন, ঠিক আছে,
বিচ্ছিন্ন বর্ণালী কিন্তু পাই, ঠিক আছে, আমরা কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী এখানে পাই না। তাহলে তিনি বলেছিলেন যে নিরবিচ্ছিন্ন বর্ণালী অ্যাকচুয়ালি পরমাণুর হওয়ার কথা কি নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা, কিন্তু আমরা পাচ্ছি কি বিচ্ছিন্ন বর্ণালী, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। তো পরে এই নিয়ে আবার ভাবতে হলো, ঠিক আছে। তো দেখো তারপরে পরমাণুর মডেলের আবার ঠিক আছে, আমরা পরমাণু মডেল নিয়ে আবার পরে পড়বো। আমরা এখন দেখব যে মোজলের পরীক্ষা, ঠিক আছে। তার আগে দেখবো একটু পরমাণুর ক্রমাঙ্ক আর ভর সংখ্যা কাকে বলে। তো পরমাণুর ক্রমাঙ্ক মানে কি? পরমাণু ক্রমাঙ্ক মানে আমরা জানি যে একটা পরমাণুতে যে কটা কি থাকে প্রোটন সংখ্যা, ঠিক আছে। পরমাণুতে যে কটা প্রোটন থাকে তাকেই বলবো আমরা, প্রোটন সংখ্যাকেই বলি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বা পরমাণু সংখ্যা। আচ্ছা, ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা যোগ কেন্দ্রে কি কি থাকে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা বলবো কি ভর সংখ্যা, ঠিক আছে। তো বিজ্ঞানী মোজলে তিনি পরীক্ষা করেছিলেন পারমাণবিক গুরুত্বের সাপেক্ষে রুট আন্ডার অফ কম্পাঙ্ক, ঠিক আছে। রুট কম্পাঙ্কে তিনি একটা গ্রাফ বের আর কি নিয়ে তিনি গ্রাফ করেন, করে তিনি দেখেন যে কি হয় না পরমাণুর ক্রমাঙ্ক সরল রেখায়, মানে যখন পারমাণবিক গুরুত্বের সঙ্গে তিনি কম্পাঙ্কের লেখচিত্র করেন তিনি কোনো সরলরৈখিক গ্রাফ পাননি, কিন্তু পারমাণবিক সংখ্যার সঙ্গে তিনি যখন রুট কম্পাঙ্কের গ্রাফ করেছিলেন তখন তিনি এই গ্রাফের নেচারটা কি সরলরৈখিক, ঠিক আছে। তো তিনি বলেন যে পরমাণুর ক্রমাঙ্ক, এই পরীক্ষা দ্বারা তিনি বলেন যে পরমাণুর ক্রমাঙ্ক হচ্ছে পদার্থের মূলগত ধর্ম, মানে পদার্থের মূল ধর্ম হচ্ছে পরমাণুর ক্রমাঙ্কের উপরে ডিপেন্ড করে, না হচ্ছে পারমাণবিক ভরের উপরে। তাহলে এই মোজলের পরীক্ষা দিয়ে তিনি কি বিচার করেন যে পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে পদার্থের মূলগত ধর্ম। পরমাণু ক্রমাঙ্ক পদার্থের মূলগত ধর্ম, ঠিক আছে। আচ্ছা, তো এই গ্রাফ দুটো একটু দেখতে হবে। তারপরে দেখো আমরা কিছু টার্ম শিখব। প্রথমে আমরা শিখব যে আইসোটোপ কার বলে। দেখো আইসোটোপ মানে কি? আইসোটোপ মানে দেখা যাচ্ছে তিনটি এলিমেন্ট নিয়েছি, যার নিচে থাকে, আমরা নিচে লিখি পারমাণবিক সংখ্যা, যেমন এটাকে আমি ধরো এক্স দিয়ে ডিনোট করছি। তিনটেরই পারমাণবিক সংখ্যা, তিনটে মৌল নিলাম যার তিনটেরই পারমাণবিক সংখ্যা যদি সেম হয়, কিন্তু ভর সংখ্যা যদি এর ওয়াই, এর জেড, এর দেখা যাচ্ছে এন এরকম হচ্ছে, মানে কি এখানে কি দেখছো যে পারমাণবিক সংখ্যা তিনটে একই। মৌলকে আমরা এরকমভাবেই ডিনোট করি যে একটা মৌল যদি এম হয় তাহলে নিচে লিখি আমরা তার পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, আর ওপরে লিখি আমরা কি ভর সংখ্যা। যদি এরকম হয় যে মৌলের পারমাণবিক সংখ্যা সবার একই, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাহলে মৌলগুলোকে আমরা বলবো পরস্পরের কি বলবো আইসোটোপ। একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, যেমন হাইড্রোজেনের তিনটে আইসোটোপ হলো কি কি? হাইড্রোজেন তিনটি আইসোটোপ, হাইড্রোজেন H11 যার নাম প্রোটিয়াম, H12 টয়টেরিয়াম আর H13 ট্রিটিয়াম। এই তিনটে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। দেখো কেন আমরা একে আইসোটোপ বলছি, এই দেখো প্রত্যেকটার প্রোটন সংখ্যা হচ্ছে সেম, এক 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 করে, কিন্তু প্রত্যেকজনের ভর সংখ্যা কিন্তু আলাদা, ওই জন্য একে বলা হয় পরস্পরের কি আইসোটোপ। এবারে আমরা দেখবো আইসোবার। আইসোবার মানে আইসোটোপের জাস্ট অপোজিট, মানে এর ক্ষেত্রে কি হচ্ছিল প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, কিন্তু আইসোবারের ক্ষেত্রে হয় যার ভর সংখ্যা একই হবে কিন্তু প্রোটন সংখ্যা যার কি হবে আলাদা হবে। যেমন আমরা দুটো উদাহরণ নিয়ে বলতে পারি, যেমন আর্গন আর ধরো ক্যালসিয়াম নিলাম একটা, তো এদের দুটোরই ভর সংখ্যা 40, ঠিক আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা দুটোরই আলাদা। এর যদি পারমাণবিক সংখ্যা আর্গনের আমরা জানি সব 18, কিন্তু এর হচ্ছে 20, তাহলে এই দুটোকে আমরা বলবো পরস্পরের কি আইসোবার। তাহলে আইসোবার কি বলেছি? আইসোবার বলেছি যে পরমাণবিক সংখ্যা দুটোর আলাদা হবে কিন্তু ভর সংখ্যা একই হবে, জাস্ট আইসোটোপের উল্টো। এবারে দেখবো আইসোটোন। মনে রাখবে, কিভাবে মনে রাখবে এটা? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সমান হবে, কি সমান হবে এর ক্ষেত্রে? নিউট্রন সংখ্যা সমান।
যেমন কার ক্ষেত্রে, যেমন আমি দেখাচ্ছি এই যে ডয়টেরিয়ামটা নিয়েছি বা আমি দেখাচ্ছি ট্রিটিয়াম নিয়েছি H13 আর হিলিয়ামের একটা আইসোটোপ হিলিয়াম 24। তাই নিউট্রন সংখ্যা আমরা কীভাবে বের করি, আমরা পেয়েছি ভর সংখ্যা যাকে আমরা এ হিসেবে বলতে পারি। ভর সংখ্যা এ সমান আমরা লিখতে পারি প্রোটন প্লাস নিউট্রন। তাহলে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কি এ মাইনাস পি। তাহলে এ মানে কত, যদি এর ক্ষেত্রে আমরা দেখি তাহলে এ ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 1, তাহলে 3 - 2 = 1। আবার এর ক্ষেত্রে যদি আমি এই সূত্র অনুযায়ী নাম্বার অফ নিউট্রন বের করি a - p, তাহলে 4 - 2 = 2। তাহলে দুটোর ক্ষেত্রে কি নিউট্রন সংখ্যা মানে এদের দুজনের মধ্যে ডিফারেন্স, দেখো দুটোই সেম হচ্ছে, তো এই দুটোকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। ঠিক আছে, তাহলে আইসোটোন আমরা বুঝলাম। এবারে আমরা দেখব নিউক্লিয় আইসোমার। কি দেখবো আমরা, নিউক্লিয় আইসোমার। নিউক্লিয় আইসোমার মানে কি, দেখো নিউক্লিয় আইসোমার মানে হচ্ছে এমন দুটো জিনিস যারা হচ্ছে, এমন দুটো মৌল যারা হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, কিন্তু দুজনের তেজস্ক্রিয়টা ধর্ম কিন্তু আলাদা। ঠিক আছে, এরকম যদি দুটো কেস হয় তখন তাকে আমাদের বলি আমরা কি নিউক্লিয় আইসোমার। ঠিক আছে, তাদের পারমাণবিক সংখ্যা একই হবে, পারমাণবিক সংখ্যা একই হবে, কিন্তু তাদের ধর্ম কিন্তু মানে তেজস্ক্রিয় ধর্মটা কিন্তু তারা আলাদা দেখাবে। যেমন আমরা বলতে পারি জিঙ্কের যদি আমরা একটা আইসোমার নিই, জিঙ্ক, ঠিক আছে, জিঙ্কের 69 জিঙ্ক, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে টি হাফ মানে কি অর্ধ জীবনকাল। ঠিক আছে, অর্ধ জীবনকাল একটার ক্ষেত্রে যদি 13.8 আওয়ার হয়, অন্যটা দেখো জিঙ্কের আরেকটা আইসোটোপ 69 জিঙ্ক, একই 69 জিঙ্ক, কিন্তু তার টি হাফ হচ্ছে কত, মাত্র 57 মিনিট। তাহলে কি দুটো একদমই সেম, ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা সব কিছু সেম, কিন্তু তারা আলাদা আলাদা রকম ভাঙনের হার দেখাচ্ছে, অর্ধ জীবনকাল তারা আলাদা আলাদা রকম অর্ধ জীবনকাল দেখাচ্ছে। এরকম ক্ষেত্রে এই দুটো আইসোমারকে আমরা বলবো কি নিউক্লিয় আইসোমার। ঠিক আছে, তারপরে দেখো আইসোডায়াফার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসোডায়াফার হচ্ছে যার মনে রাখবে n - p মানে নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সেম হবে, নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা সেম বেরোবে। যদি আমি তোমাদের দুটো উদাহরণ নিয়ে দেখাই, তাহলে লিখতে পারো ইউরেনিয়ামের একটা আইসোটোপ 92-238, এর সঙ্গে তুমি যদি আর একটা মৌল নাও থোরিয়ামের, থোরিয়াম 90-234, এর নাম্বার অফ নিউট্রন কত? এক্ষেত্রে নাম্বার অফ নিউট্রন হচ্ছে, এই দুটো বিয়োগ করো, নিউট্রন মাইনাস প্রোটন সেম হবে। 2 আর 6 দাও 8, 9 আর কয় দাও 13, 4 দাও 13, হাতে পড়লো 1, 1 আর 1 2, 146 মাইনাস প্রোটন মানে 92, কত হচ্ছে? 2 আর 4 দাও 6, 9 আর কয় দাও 14, 5 যাওয়া 14, হাতে পড়লো 1, 54, তাই তো? এর ক্ষেত্রে তুমি যদি বের করো তাহলে দেখো এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত, এর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা 4, 4, ঠিক আছে, 9 কয় দাও 13, 4 দাও 13, হাতে পড়লো 1, ঠিক আছে, 1 আর 1 দাও 2, 144 মাইনাস এর প্রোটন সংখ্যা কত? 90। তাহলে এই দুটো যদি ডিফারেন্স বের করো তাহলে দেখবে দুটোর সেম বেরোচ্ছে, 54 বেরিয়েছে, এর কত বেরোচ্ছে? 4, 5, 54। তাহলে এর n - p 54, এরও n - p 54। তাহলে এই ইউরেনিয়াম 92-238 আর হচ্ছে থোরিয়াম 90-234, এরা দুজন পরস্পরকে কি বলবো? পরস্পরের আইসোডায়াফার। ঠিক আছে, তাহলে আইসোডায়াফারের ক্ষেত্রে কি হবে? n - p = সেম। এবারে দেখবো আইসোস্টার। আইসোস্টার মানে কি? আইসোস্টার মানে সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত আবার সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত, মানে পরমাণুও সমান সংখ্যক হবে, নাম্বার অফ ইলেকট্রন যদি তুমি পরমাণু দুটোর যৌগ দুটোর তুমি যদি বিচার করো তাহলে সেম বেরোবে। যেমন CO2 আর N2O, ঠিক আছে, CO2 আর N2O,
এই যে যদি নাম্বার অফ ইলেকট্রন তুমি সি এর কার্বনের কত 6 আর এর হচ্ছে 8 দুগুণ 16 আর 6 22 22 ইলেকট্রন। এর কত 7 দুগুণ 14 আর 8 22 22 ইলেকট্রন। আবার পরমাণু সংখ্যা দুটোর কত দেখো, প্রথমটার একটা কার্বন প্লাস দুটো অক্সিজেন তার মানে 3 1 প্লাস 2, আবার সেকেন্ডটার হচ্ছে কত 2 প্লাস 1, তাহলে পরমাণু সংখ্যাও সেম, আবার আইসো নাম্বার অফ ইলেকট্রন সেম, ওই জন্য এদের আমরা কি বলছি আইসো স্টার। তাহলে আইসো স্টার মানে কি পরমাণু দুটোর পরমাণু সংখ্যা সমান হবে, আবার ইলেকট্রন সংখ্যাও দুটোর কি হবে সমান হবে। এবার আমরা আবার কয়েকটা টার্ম পড়বো। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, আর হচ্ছে তরঙ্গ বেগ কাকে বলে, আর তরঙ্গ সংখ্যা কাকে বলে। ধরো এই একটা তরঙ্গ, ধরো এটা একটা তরঙ্গ, এখান থেকে শুরু হয়ে এইভাবে গিয়ে এই যে একটা তরঙ্গ। এই তরঙ্গের শীর্ষ বলতে আমরা কি বুঝি, এই তরঙ্গের একদম হায়েস্ট পিকের সে একদম হায়েস্ট এটা, ঠিক আছে পিক। তো এই দুটো গেকে আমরা কি বলি তরঙ্গ শীর্ষ। তা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, একটা তরঙ্গ যদি এরকমভাবে যায় তাহলে এই তার তরঙ্গ শীর্ষে দুটো তরঙ্গ শীর্ষে পাশাপাশি অবস্থিত দুটি তরঙ্গ শীর্ষের মধ্যে মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা চিহ্নিত করি ল্যামডা দ্বারা। এটা কি ল্যামডা, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দিয়ে চিহ্নিত করলাম, ল্যামডা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য চিহ্নিত করি। আর তরঙ্গ দৈর্ঘ্য কার বলে, তাহলে কি বললাম দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্ব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে, যদি তুমি সিজিএস একক বলো তাহলে কি হবে, আর এসআই একক বলো কি হবে, দূরত্বের একক কি হবে, তার মানে এসআই একক মিটার, সিজিএস একক সেন্টিমিটার। কম্পাঙ্ক কাকে বলে, আমরা কম্পাঙ্ক কাকে বলবো, একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে, একটা নির্দিষ্ট বিন্দুর যদি মধ্য দিয়ে বিচার করি তাহলে 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করবে, কি বললাম 1 সেকেন্ডে যত সংখ্যক 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ বেরোবে তাকে আমরা বলবো কি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করে যাবে। আচ্ছা তরঙ্গ দৈর্ঘ্যের একক কি, সিপিএস সাইকেল পার সেকেন্ড, একে আমরা এস মাইনাস সেকেন্ড ইনভার্স অথবা হার্স দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে। তাহলে কম্পাঙ্ক কার বলে, কোনো একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতটা তরঙ্গ পার হয়। আচ্ছা তরঙ্গ বেগ কার বলে, তরঙ্গ বেগ বলতে 1 সেকেন্ডে কোনো তরঙ্গ আমরা কি বলতে পারি, 1 সেকেন্ডে কোনো তরঙ্গ 1 সেকেন্ড সময়ে কোনো তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে, যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তরঙ্গ বেগ, যতটা দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে কোনো তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলবো তরঙ্গ বেগ। আমরা একটা রিলেশন এখানে জেনে রাখবো, সি সমান এন ইন্টু ল্যামডা, ঠিক আছে। সি সমান এন ইন্টু ল্যামডা, যেখানে সি হচ্ছে বেগ তরঙ্গের, ঠিক আছে, এন হচ্ছে কম্পাঙ্ক, এন কি কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য। এই সূত্র দিয়ে আমরা কিন্তু অঙ্ক দেখব, ঠিক আছে। আচ্ছা এবার দেখব তরঙ্গ সংখ্যা বলতে আমরা কি বুঝি। তরঙ্গ সংখ্যা মানে কি, একটা নির্দিষ্ট প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কোনো তরঙ্গ দ্বারা সৃষ্ট পূর্ণ তরঙ্গের সংখ্যাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা আমরা নিউ বার দিয়ে ডিনোট করি, কম্পাঙ্ককে নিউ দিয়ে ডিনোট করি, তরঙ্গ সংখ্যাকে আমরা নিউ বার দিয়ে ডিনোট করি, হুইচ ইজ ইকুয়াল টু 1/λ। তাহলে বেগের একক তরঙ্গ বেগের একক বলা হয়নি, এর যা বেগের একক যা হয় তাই মিটার পার সেকেন্ড আর সেন্টিমিটার পার সেকেন্ড আমরা সব জানি একটু এক্ষেত্রে। আর আমরা আলোর বেগটা জেনে রাখবো, আলোর বেগ কত 3 × 10⁸ শূন্য মাধ্যমে আলোর বেগ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর যদি এটা কি এসআই পদ্ধতিতে, আর 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর তরঙ্গ সংখ্যার একক তাহলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যক, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে এটা হবে মিটার ইনভার্স এসআই, আর সেন্টিমিটার ইনভার্স কি হবে সিজিএস ইউনিট, ঠিক আছে। তাহলে এই সমস্ত টার্মগুলো আমরা বুঝলাম। এবারে আমরা তড়িৎচুম্বকীয় বর্ণালীর কিছু অংশ দেখব। দেখো তড়িৎচুম্বকীয় বর্ণালীর ক্ষেত্রে আমরা কিছু জিনিস দেখব।
দেখো এখানে আমি একটা ট্রিক বলছি, আমাদের একটু মনে রাখতে হয় যে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ডার বা কম শক্তির অর্ডার কি বিভিন্ন বর্ণালীর ক্ষেত্রে। তো আমরা একটা ট্রিক মনে রাখবো। ট্রিকটা হচ্ছে সি জি এক্স ইউ ভি আই এম আর। ঠিক আছে, সি মানে কসমিক রে, জি মানে গামা রে, এক্স মানে এক্স রে, ইউভি মানে আল্ট্রাভায়োলেট রশ্মি, আই মানে ইনফ্রারেড, এম মানে মাইক্রোওয়েভ, ঠিক আছে, আর মানে রেডিও ওয়েভ। তো আমরা কি করি, যখন আমরা এই দিক থেকে এই দিকে যাই তখন কি হয়, ল্যামডা বাড়ে, আর যখন আমরা এদিক থেকে এদিকে যাই তখন হয় এটা হচ্ছে এনার্জি বাড়ে। ঠিক আছে, এদিক থেকে ল্যামডা বাড়ছে মানে এদিক থেকে এনার্জি বাড়ছে মানে ল্যামডা কমবে। এটা কোন সূত্র দিয়ে পাই এটা আমরা পড়বো, আস্তে আস্তে আসছি। ঠিক আছে, প্লাঙ্কস ল, সেটা আমরা দেখব। তো আমাদের তাহলে কি হচ্ছে, এই যে কসমিক রে, গামা রে, এক্স রে, ইউভি রশ্মি, এটা আমরা মনে রাখবো সিজিএক্স ইউভি আইএমআর। তাহলে এদিক থেকে যত দিকে যাচ্ছি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য তত বেড়ে যাচ্ছে বর্ণালীগুলোর, আলোগুলোর, আর এদিক থেকে এদিকে যত যাচ্ছি তত হচ্ছে কি হচ্ছে, এনার্জি ক্রমশ কমে যাচ্ছে। ঠিক আছে, বর্ণালীগুলোর। তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য এবং এনার্জি সম্বন্ধে আমাদের একটা ধারণা হলো। তো নেক্সট দেখি, এরপরে আমরা আলোক তড়িৎ ক্রিয়া পড়ব, ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট ব্যাপারটা কি, দেখো কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত, কোনো ধাতুর পৃষ্ঠে যদি উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের কোনো আলোক যদি পড়ে তাহলে সেই ধাতব পৃষ্ঠ থেকে, ধাতুর পৃষ্ঠ থেকে কি ইলেকট্রন বের হওয়া, ইলেকট্রন নিঃসরণ হওয়া শুরু হয়, ইলেকট্রন নিঃসরণ হওয়া শুরু হয়। তো এই যে ক্রিয়া, একেই আমরা বলি কি আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিছু টার্ম পড়বো আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আলোক তড়িৎ ক্রিয়া কি পড়লাম, কোনো ধাতব পৃষ্ঠে কোনো চেঞ্জ হলো না, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্কের আলো পড়লে যদি সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়, তাই তো, উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো, কোনো ধাতব পৃষ্ঠে উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের কোনো আলো পড়লে যদি সেখান থেকে ইলেকট্রন বেরোয়, ইলেকট্রন নিঃসরণ হয়, তখন সেই ক্রিয়াকে আমরা বলবো কি আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, সূচনা কম্পাঙ্ক মানে কি, সূচনা কম্পাঙ্ক মানে যে ন্যূনতম কম্পাঙ্কের আলোক পড়লে এই ইলেকট্রন নিঃসরণটা শুরু হচ্ছে, এই প্রসেসটা শুরু হচ্ছে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে, ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন নিঃসরণ শুরু হয়, তাকে আমরা, সেই কম্পাঙ্ককে আমরা কি বলবো, সূচনা কম্পাঙ্ক। ঠিক আছে, দেখো সূচনা কম্পাঙ্ক আর কার্য অপেক্ষকের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সূচনা কম্পাঙ্ক আমরা ডিনোট করি নিউ জিরো দিয়ে। ঠিক আছে, কি দিয়ে ডিনোট করি, নিউ জিরো দিয়ে। আর এই নিউ জিরোর সঙ্গে যদি আমি এইচ গুণ করি, এইচ ইন্টু নিউ জিরো, প্লাঙ্ক কনস্ট্যান্ট, এইচ মানে কি প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর মান কত 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এই নিউ জিরো সূচনা কম্পাঙ্কের সঙ্গে যদি এইচ গুণ করা হয় তাহলে আমরা পাই কার্য অপেক্ষক ফাই, এটা হয় এটা শক্তি। ঠিক আছে, এটা তার মানে কি, যে ন্যূনতম শক্তি, কার্য অপেক্ষক হচ্ছে ন্যূনতম শক্তি, ধাতব পৃষ্ঠ থেকে ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটানোর জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন। তাহলে ইলেকট্রন নিঃসরণ করানোর জন্য যে ন্যূনতম কোনো ধাতব পৃষ্ঠ থেকে
কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে ইলেকট্রন নিঃসরণ করতে যে ন্যূনতম মিনিমাম শক্তি প্রয়োজন তাকে আমরা কি বলবো? তাকে বলবো কার্য অপেক্ষক। ঠিক আছে, ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তি প্রয়োজন তাকে আমরা বলবো কার্য অপেক্ষক। আচ্ছা, এবার কিছু আমরা প্রবলেম দেখি। প্রথম প্রবলেমটা কি বলছে? একটি বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত বলেছে? এত। ওই বেতার তরঙ্গ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছাতে কত সময় লাগবে? গ্রহ দুটির দূরত্ব দেওয়া আছে। তাহলে দূরত্ব কত দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে 8.1 × 10⁷ কিলোমিটার। আচ্ছা, বলছে সময়। তাহলে দূরত্ব আর সময়ের মধ্যে রিলেশন কি? তাহলে আমরা এখানে একটা জিনিস জানি যে বেগ সমান কি হয়? দূরত্ব বাই সময়। তাহলে দেখ, আমাদের সময় বের করতে বলেছে। সময় ইকুয়াল টু কি হবে? সময় ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। একদমই তাই। তাহলে দূরত্ব বাই বেগ। দূরত্ব কত বলেছে দেখো? 8.1 × 10⁷। দেখো কিলোমিটার আছে, তাহলে মিটারে নিয়ে যাব আমি এটা। তাহলে 10⁻³ কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান কত মিটার? 10⁻³ মিটার ডিভাইডেড বাই বেগ। তাহলে বেগ কত? আলোর বেগ এসআই পদ্ধতিতে আলোর বেগ কত বলেছি একটু আগে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো মিটার কেটে গেলে সেকেন্ড পড়ে থাকছে, তাহলে সেকেন্ড ইনভার্স পড়ে থাকছে। সেকেন্ড ইনভার্স যদি ওপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে? সেকেন্ড। তাহলে এটা কাটাকুটি করে যা উত্তর হবে, উত্তর আসবে কিসে? সেকেন্ডে। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমরা বুঝতে পারলাম। বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এই সমীকরণ দিয়ে অঙ্ক হয়ে গেল। তারপরে বলছে অল ইন্ডিয়া রেডিও স্টেশনের বিবিধ ভারতীয় বিভাগের অনুষ্ঠান এত কম্পাঙ্কে সম্প্রচারিত করা হলে প্রেরক যন্ত্র থেকে নির্গত তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাই তো, আমরা একটু আগেই যখন আমরা তরঙ্গ শীর্ষ, তরঙ্গ বা তরঙ্গ দৈর্ঘ্য এসবগুলো তরঙ্গ বেগ করছিলাম, তখন তরঙ্গ বেগের ক্ষেত্রে আমরা রিলেশন পড়েছিলাম c = n × ল্যামডা। তাই তো, এখানে দেখো তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? c/n। আমাদের এখানে কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে, আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছি। তা কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের রিলেশন তো এটাই, c = n ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে? c/n। তাই তো, c মানে কি? c মানে আলোর বেগ। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর n মানে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক কত দেওয়া আছে দেখো? 1 k হার্টজ দেওয়া আছে। তাহলে ওটা 10⁻³ করে নিতে হবে আমাদের। তাই তো, তাহলে 1368 × 10⁻³ হার্টজ মানে কি? সেকেন্ড ইনভার্স। তাহলে হার্টজ না লিখে সেকেন্ড ইনভার্স লেখো, তাহলে ইউনিট কনভার্সন করতে সুবিধা হবে। এটা কি হবে? সেকেন্ড ইনভার্স কেটে গেলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কি পড়েছিলাম? মিটার। তাহলে আমরা মিটার ইউনিটে পুরো পেয়ে যাব। তাই তো, দেখো এই 10⁻³ ওপরে কাটলে কি হবে? 10⁵, আর এখান থেকে এটা কাটাকুটি করে যেটা হয় তোমরা সেটা উত্তরটা বের করবে। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখি আমরা কি আছে। আচ্ছা, আবার থিওরি আছে। তো এবার দেখো, এবারে আমরা বলছিলাম ওই প্লাঙ্কের তত্ত্ব, ওই কার্য অপেক্ষক পড়ার সময় আমরা বলছিলাম H নিয়েছিল। তো এটা হচ্ছে প্লাঙ্কের তত্ত্ব। বিজ্ঞানী প্লাঙ্ক কি বলেছিলেন দেখো? বিজ্ঞানী প্লাঙ্ক বলেছিলেন যে কোনো বস্তু দ্বারা শক্তির বিকিরণ বা শোষণ নিরবিচ্ছিন্নভাবে ঘটে না। শক্তির বিকিরণ বা শোষণ সর্বদা নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তির প্যাকেট মানে সূর্য থেকে যে রশ্মি আসে সেটা প্যাকেট এরকমভাবে কিন্তু তোমরা মানে আর কি মনে রাখতে পারো।
তো নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তিকে বলা হয় কোয়ান্টাম। আলোকরশ্মির ক্ষেত্রে এই কোয়ান্টামকে বলা হয় ফোটন। ঠিক আছে, নির্দিষ্ট স্বল্প পরিমাণ শক্তিকে কি বলে? কোয়ান্টাম। ঠিক আছে, তার মানে নির্দিষ্ট পরিমাণ, কোয়ান্টাম কোয়ান্টাইজড, ওই জন্য বলে যে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট স্বল্প পরিমাণে এনার্জিকে বলে কোয়ান্টাম। আর আলোকরশ্মির ক্ষেত্রে এই কোয়ান্টামকে বলে কি? ফোটন। ঠিক আছে, প্রতিটি কোয়ান্টাম বা ফোটনের শক্তির পরিমাণ ধ্রুবক নয়, এটি বিকিরিত রশ্মি বা শোষিত বিকিরণের কম্পাঙ্কের উপর নির্ভর করে। আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রতিটি কোয়ান্টামে যে পরিমাণ, মানে এক একটা কোয়ান্টামে যে পরিমাণ শক্তি থাকে, সেই শক্তি কম্পাঙ্কের, ওই যে তরঙ্গটা আসে সেই নির্দিষ্ট তরঙ্গের কম্পাঙ্কের নিউ, ঠিক আছে, কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে বিজ্ঞানী প্লাঙ্ক এই সূত্রটা দিয়েছিলেন এই সমানুপাতিক ধ্রুবক তুলে এখানে এইচ কনস্ট্যান্ট নিয়ে আসা হয়। আর নিউ তো ছিল, এই এইচটাকে আমরা ওই জন্য বলি প্লাঙ্ক কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। এইচ হচ্ছে কি? প্লাঙ্কের ধ্রুবক। তাহলে আমরা কি সূত্র পেলাম? ই ইকুয়াল টু এইচ ইন্টু নিউ। এই সূত্রটাকে আমরা বলি প্লাঙ্কস ল। ঠিক আছে, এইচ এর মান আমরা পড়েছি, এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ জুল ইন্টু সেকেন্ড। এটা এসআই একক। আর যদি তুমি সিজিএসে লেখো তাহলে 6.626 ইন্টু 10⁻27 আর্গ ইন্টু সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখান থেকে আর কি লাগবে? কোনো বস্তু দ্বারা বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ এইচ নিউ হতে পারে, 2H নিউ, 3H নিউ ইত্যাদি হতে পারে, কিন্তু কখনোই এটা এরকম আকারে হবে না, 0.5 বা 1.4 এরকম পয়েন্ট আকারে কিন্তু কখনোই আসবে না। এটা পূর্ণ সংখ্যা, দেখো সবগুলো পূর্ণ সংখ্যা। একটি ফোটনের শক্তিকে বলা হয় এক কোয়ান্টাম, যেটা আমরা অলরেডি পড়েছি। আর এক মোল ফোটনের শক্তিকে, এটা ইম্পর্টেন্ট, এক আইনস্টাইন বলে। ঠিক আছে, এক আইনস্টাইন মানে কত? n0। আর হচ্ছে এটা হচ্ছে কি? অ্যাভোগাড্রো নাম্বার আমরা জানি। এক আইনস্টাইন শক্তি হচ্ছে n0h নিউ। ঠিক আছে, এক আইনস্টাইন শক্তি মানে তাহলে কত? n0 ইন্টু h নিউ। তারপর দেখো এখানে দেখো কয়েকটা রিলেশন আমরা পড়বো, যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যেটা হয় সেটা h নিউ মাইনাস h নিউ 0 হয়। এটা কি হয়? h নিউ হাফ mv² সমান h, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি হাফ mv² হুইচ ইজ ইকুয়াল টু h নিউ মাইনাস h নিউ 0। তাহলে এটা h কমন গেলে কি হবে? নিউ মাইনাস নিউ 0। এর আর কি ফর্ম হতে পারে? এই h নিউ 0 মানে একটু আগে কি পড়েছো? কার্য অপেক্ষক। তাহলে তোমরা লিখতে পারো h নিউ মাইনাস ফাই, ফাই মানে কার্য অপেক্ষক, হাফ mv² সর্বোচ্চ গতিশক্তি। তাহলে এর কিন্তু সব ফর্মগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে এগুলো একটু দেখে নেবে। এবার তাহলে আমরা কিছু অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো। প্রথম অঙ্কটা বলেছে একটি ধাতুর ক্ষেত্রে সূচনা কম্পাঙ্ক দেওয়া আছে। সূচনা কম্পাঙ্ক আমরা পড়েছি যে ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রন নিঃসরণ হয় ধাতুর পৃষ্ঠ থেকে, তাই তো? সূচনা কম্পাঙ্ক কত বলেছে? এত। ওই ধাতুর উপর এত কম্পাঙ্ক বিশিষ্ট আর নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হবে? তো এক্ষুনি আমরা সূত্রটা পড়লাম, হাফ mv² সমান কি পড়েছি? h নিউ মাইনাস h নিউ নট। তাহলে h কমন গেলে এখানে কত হবে? নিউ মাইনাস নিউ নট, তাই তো? তাহলে এখানে তো আমরা সব জানি h মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান কত? h মানে 6.626 ইন্টু 10⁻³ নিউ মানে এক্ষুনি পেয়েছে দেখো, নিউ মানে এত কম্পাঙ্ক বিশিষ্ট আলো, তাহলে কত? 1.2 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স মাইনাস নিউ 0 মানে সূচনা কম্পাঙ্ক 7 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের এসে যাবে কি? ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির মান। তারপরে কোয়েশ্চেন দেখো, বলছি এক মোল ফোটনের শক্তি। তাই এক্ষুনি তোমার সূত্র পড়েছিলাম প্লাঙ্কের কনস্ট্যান্টের, ওই নিচে যে বক্স ছিল ওখানে আমরা দেখেছিলাম কি? n0 ইন্টু h নিউ, এক মোল ফোটনের শক্তি। যেখানে n0 মানে কি? অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23, তাই তো? আচ্ছা, তাহলে আর বাকি মানগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। এইচ এর মানে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউ এখানে দেওয়া আছে কত কম্পাঙ্ক। দেখো আমি বসিয়ে দিচ্ছি 6.6
6 ইন্টু 10⁻34, আচ্ছা, ইন্টু কত, ইন্টু 2.5 ইন্টু 10⁻14, এটা কি জুল মেটার সেকেন্ড ইনভার্স, তাই তো? আর এটা আবার কি ছিল, জুল ইন্টু সেকেন্ড, তাহলে সেকেন্ড ইনভার্স কেটে গেল, তাহলে আমরা শক্তির একক কি এককে পাবো, এটা জুল এককে কিন্তু এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার সময় তোমরা কাজ করবে, 10⁻, পাওয়ারগুলো আলাদা করে নেবে, তাহলে 30 - 34, এই দুটো যোগ করো, 4 আর 3 7, 2 আর 1 3, মানে 37 প্লাস 37 10⁻, 34, তাহলে 37 থেকে 4 বাদ দিলে কত হয়, 3, মানে 10⁻প্লাস 3, সাম এইগুলো গুণ করে 10⁻³ করলে আনসার কিন্তু এসে যাবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো, এটা কি বলেছে আমরা একটু দেখি। এটা বলেছে 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে কতকগুলি ফোটন উপস্থিত থাকলে 1 জুল শক্তি যোগান দেওয়া সম্ভব হবে। তাহলে প্রথমে রিলেশন আমরা কি কি পাচ্ছি, এখানে কি কি দেওয়া আছে এখানে আগে দেখি। 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা কত বলেছে, 400 ন্যানোমিটার, তাই তো? তাহলে তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। মিলি মানে 10⁻³ 3 ঘর করে এগোবে, মাইনাস মানে 10⁻6, ন্যানো মানে 10⁻9, পিকো মানে 10⁻12, ফেমটো মানে 10⁻15। এটা মনে রাখবে, তাহলে করতে দেখবে সব কিছু সুবিধে হচ্ছে অঙ্ক। তাহলে এখানে কি বলেছে, ল্যামডা ইকুয়াল টু 400 আচ্ছা 400 ন্যানোমিটার, তাহলে ন্যানোমিটার থেকে আমাদের মিটারে নিয়ে আসতে হবে, দেখো সব কিছু জুলে দেওয়া আছে, এসআই এককে নিয়ে আসতে হবে। তাহলে কত গুণ করবে, 400 ইন্টু 10⁻⁹, তাই তো? ন্যানো মানে কত, 10⁻⁹ মিটার, তাহলে এখানে 10⁻² আছে, তাহলে এটা 4 ইন্টু 10⁻⁷ মিটার, তাহলে আমরা ল্যামডা পেয়ে গেলাম। বলছে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে কতকগুলি ফোটন উপস্থিত থাকলে 1 জুল শক্তি যোগান দেওয়া সম্ভব হবে, যেখানে H ইকুয়াল টু দেওয়া আছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো আমরা সূত্র জানি, আমরা প্লাঙ্ক ল একটু আগেই পড়লাম, কি E সমান H নিউ, তাই তো? E সমান আমরা কি পড়লাম, আচ্ছা আমরা একটু পরের স্লাইডে যাই, তাহলে এটা করতে সুবিধা হবে। ই সমান H নিউ, কিন্তু আমার স্লাইড নেই, ফাঁকা, দেখো আমরা কি পেয়েছি, ই সমান H নিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, ই সমান H ইন্টু সি বাই ল্যামডা। এবার অঙ্কটা কি ছিল, বলেছে এত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে কতকগুলি ফোটন উপস্থিত থাকলে এত জুল শক্তি দেওয়া সম্ভব হবে। আচ্ছা, তাহলে ই ইকুয়াল টু H ইন্টু সি বাই ল্যামডা। এবারে অঙ্কটা দেখি। আচ্ছা, এবারে মান দেখো দেওয়া ছিল ওখানে, H এর মান 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু সি মানে আলোর বেগ 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য ওখানে দেওয়া ছিল 4 ইন্টু 10⁻⁷, যেটা আমরা পেয়েছিলাম -7 মিটার ইউনিটে। তাহলে এটা কি ছিল, জুল ইন্টু সেকেন্ড, তাই তো? জুল ইন্টু সেকেন্ড, ইউনিট কাটাকুটি করো, মিটার কেটে গেল, সেকেন্ড ইনভার্স কাটা গেল, তাহলে আমরা এনার্জি কি পেলাম, আমরা এনার্জি পেলাম, এখান থেকে আমি এখানে লিখছি, এনার্জির মান পেলাম 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 4 ইন্টু 10⁻⁷, কী পেলাম আমরা, জুল, এটা এনার্জি পেলাম। এবারে আমাদের ফোটন, এক জুল শক্তি যোগান দেওয়ার জন্য প্রয়োজনীয় ফোটন আমাদের বের করতে বলেছে, তাই তো? 1 জুল শক্তি যোগান দিতে প্রয়োজনীয় কি, প্রয়োজনীয়
ফোটন সংখ্যা কত হবে, ওই 1 জুল দিয়ে এটাকে কিন্তু ডিভাইড করতে হবে। 1 জুল ওপরে থাকলো ডিভাইডেড বাই 30, এই যে এক্ষুনি এনার্জি যেটা পেলে এটা দিয়ে এটা ডিভাইড করলে আমরা কিন্তু পেয়ে যাব 1 বাই কত 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা যদি করি তাহলে আমরা ফোটন সংখ্যা পেয়ে যাবো। এটা জুলে ছিল, এটাও জুলে ছিল, জুল জুল ক্যান্সেল হয়ে যাবে, ওই জন্য নাম্বার অফ ফোটন এর কিন্তু আমরা কোনো ইউনিট পাবো না। তাহলে কী হবে সেটা 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এটা ক্যালকুলেশন করে যা হবে সেখানে আমরা পেয়ে যাব নাম্বার অফ ফোটন। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তারপরে দেখো, তারপর আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী পড়ব। দেখো কি বলেছে প্রথমে, তড়িৎমক্ষণ নলে স্বল্প চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস নিয়ে উচ্চ তড়িৎ বিভবে মক্ষণ ঘটালে হাইড্রোজেন পরমাণু উদ্দীপ্ত হয়ে শক্তি বিকিরণ করে। নির্গত বিকিরণকে বর্ণালীবীক্ষণ যন্ত্রে রাখা প্রিজমের মধ্য দিয়ে যদি চালনা করা হয় তাহলে সেটা বর্ণালী উৎপন্ন করে, সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন হয় না। তো বিজ্ঞানী বামার কি করেছিলেন, এই আলোকরেখাগুলো অন্ধকার স্থানে পৃথকীকৃত ছিল এবং তিনি দৃশ্যমান আলোকে একটি রেখা বর্ণালী তৈরি করেন। এই রেখা বর্ণালী দৃশ্যমান অংশে খালি চোখে দেখা যায়। ঠিক আছে, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী বামার। তো এখান থেকে আমাদের যেটা মনে রাখতে হবে, বা বিজ্ঞানী বামারের পরেও আরও বিজ্ঞানীগণ এগুলো নিয়ে কাজ করেছিলেন, প্যাশেন ব্রাকেট ফান্ড। তো আমরা হচ্ছে একটা জেনারেলাইজড নিয়ম শিখবো, যে ক্ষেত্রে আমরা তরঙ্গ সংখ্যা বা যে কোনো পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন স্থানান্তরণের জন্য তরঙ্গ সংখ্যা কিন্তু আমরা বের করতে পারবো একটা নির্দিষ্ট সূত্র দিয়ে। আমরা একটা সূত্র পড়বো, সেই সূত্রটা হচ্ছে নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাই তো, হুইচ ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। মানে ইলেকট্রন এক কক্ষ থেকে অন্য কক্ষে স্থানান্তরণের জন্য তরঙ্গ সংখ্যা বা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্র কিন্তু ইউজ করতে পারি, যেখানে আর কি ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হবে রিডবার্গ ধ্রুবক বা রিডবার্গ কনস্ট্যান্ট, যার মান 109,678 সেন্টিমিটার ইনভার্স সিজিএস একক। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা কিন্তু অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেম কিন্তু সলভ করব। ঠিক আছে, তো আমরা দেখি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটা ইলেকট্রন যদি তৃতীয় কক্ষ থেকে দ্বিতীয় কক্ষে স্থানান্তরিত হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে তার আমরা বার করব সেটা আমরা এখন দেখব। দেখো, তাহলে নিউ বার ইকুয়াল টু আমরা কি সূত্র এক্ষুনি পড়লাম, নিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এই n1টা কি হবে, যে কক্ষে স্থানান্তরিত হচ্ছে ইলেকট্রনটা, তার মানে দ্বিতীয় কক্ষে, তাহলে n1 এর মান কি হবে 2 এর স্কোয়ার 2 স্কোয়ার মাইনাস 1 বাই n2 মানে কোন কক্ষ থেকে যাচ্ছে, তৃতীয় কক্ষ থেকে, তাহলে 3 স্কোয়ার। এটা কত হচ্ছে আর ইন্টু 1 বাই 4 মাইনাস 1 বাই 9, তাহলে আর ইন্টু কত হচ্ছে নিচে 36, ওপরে 9 মাইনাস 4 মানে 5 আর বাই 36 তরঙ্গ সংখ্যা। এখান থেকে যদি তরঙ্গ দৈর্ঘ্য আমাদের বের করতে পারে তাহলে তরঙ্গ সংখ্যা ইকুয়ালটা আমরা কি জানি 1 বাই ল্যামডা, ল্যামডা ইকুয়ালটা কি হবে 36 বাই 5 আর। এটা হচ্ছে কি তরঙ্গ দৈর্ঘ্য, এখানে মান বসিয়ে দিলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা আমাদের আর কিছু রিলেশন জানতে হবে, এটা করে তোমরা দেখবে আর এর মান ওই যদি তোমরা 109, 6, 7, 8 সেন্টিমিটার ইনভার্স বসাও, 109,678 সেন্টিমিটার ইনভার্স যদি আর এর মান বসাও তোমরা, এক্ষেত্রে আর এর মান বসাও, সেটা গোটাগুটি হয়ে গেল একটু, আর ইকুয়াল টু 109,678 সেন্টিমিটার ইনভার্স যদি এখানে বসাও তাহলে আমরা দেখতে পাবো যে মানটা এরকম একটা বেরোচ্ছে 6564.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার ইনভার্স। দেখো এই 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার ইনভার্স মানে 1 অ্যাংস্ট্রম, 1
অ্যাংস্ট্রং মানে হচ্ছে 10⁻⁻10 মিটার ইউনিটে, আর 1 অ্যাংস্ট্রং সমান সমান এটা সেন্টিমিটার করলে কী হবে 10⁻⁸, তাই তো 10⁻⁸ সেন্টিমিটার। তাহলে এটা 8 হচ্ছে, তাহলে এটা উত্তর হবে ল্যামডার মান বেরোবে 6564.7 অ্যাংস্ট্রং। ঠিক আছে, অ্যাংস্ট্রং হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের একক। আচ্ছা, এরপরে আমরা আবার একটা ওই রিলেটেডই একটা কোয়েশ্চেন দেখবো। দেখো আমরা এটা মুছে দিই। আমরা সূত্র পেয়েছি কি, দেখো আমরা এখানে কয়েকটা সূত্র পেয়েছিলাম, কয়েকটা বিজ্ঞানীর নাম পেয়েছিলাম। লিম্যান, কি কি বিজ্ঞানীর নাম পেয়েছিলাম? লিম্যান, বামার, লিম্যান, বামার, প্যাশেন, ব্রাকেট, ফান্ড বা ফুন্ড। ঠিক আছে, তো লিম্যানের ক্ষেত্রে অলওয়েজ n1 এর মানটা প্রত্যেকটা বিজ্ঞানীগণের ক্ষেত্রে n1 এর মানটা সেম। n1 এর ক্ষেত্রে 1, বামারের ক্ষেত্রে n1 এর মান 2, প্যাশনের ক্ষেত্রে n1 এর মান 3, ব্রাকেটের ক্ষেত্রে n1 এর মান 4, ফান্ড যদি হয় তাহলে n1 এর মান 5। এবারে দেখো এক্ষেত্রে কি বলেছে, হাইড্রোজেনের বর্ণালীতে বামান সারির বামার সারির ক্ষেত্রে, তার মানে n1 এর মান কত, বামার সারি বলেছে মানে তোমাদের মাথায় ক্লিক করে যাবে n1 = 2। তরঙ্গ দৈর্ঘ্য বিচার করতে বলেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য 1/λ = r ইন্টু সূত্র কি 1/n1² - 1/n2²। আর এই যে h আলফা h ডেল্টা তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাই তো, আলফা বিটা গামা তারপরে তো হয় ডেল্টা, তাই না? তাহলে আলফার ক্ষেত্রে দেখো, আলফার ক্ষেত্রে হবে n2 এর মান, n2 এর মান h আলফার ক্ষেত্রে n2 এর মান হবে সবসময় কত হবে, জাস্ট পরেরটা হবে। এক্ষেত্রে বামার সারি 2 বলেছে, বামার সারির ক্ষেত্রে বলে n1 এর মান 2, তাহলে h আলফা হবে 3, বিটার ক্ষেত্রে n2 = হবে 4, গামার ক্ষেত্রে n2 হবে 5, ডেল্টার ক্ষেত্রে হবে n2 এর মান কত, 6। ঠিক আছে, দেখো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি আর একটু ভালোভাবে দেখলে, n2 এর মান হবে কত বলেছি, 6, তাই তো। তাহলে মান বসাও, আর = কত হবে 109678, বামার মানে n1 মানে 2, 2 মানে 2² মানে 4 - 1/n2² মানে 2 এর আলফা কি প্রথম বলেছে কি h আলফা রশ্মির ক্ষেত্রে, তাহলে n2 এর মান তোমরা কত বসাবে, n2 এর মান হবে 3। এই যে h আলফা রেখার ক্ষেত্রে n2 এর মান কত বলেছি 3, তাহলে 1/9। এটা করলে আমরা কিন্তু এখান থেকে ল্যামডার মান পেয়ে যাব কোন রাশির ক্ষেত্রে, h আলফার ক্ষেত্রে। এবারে h ডেল্টার ক্ষেত্রে যদি বের করে তরঙ্গ দৈর্ঘ্য, তখন সূত্র একই 1/λ = r ইন্টু 1/n1² - 1/n2²। তাহলে r এর মান আমরা বসিয়ে দিলাম, 1/n1 মানে তো 2 মানে 4 হয়ে গেল নিচে, আর n2 ক্ষেত্রে h ডেল্টার ক্ষেত্রে n2 এর মান কত, 6², তার মানে নিচে হবে 6²। এরকম ক্ষেত্রে এরকমভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি এটা বলতো হাইড্রোজেন বর্ণালীতে বামার সারি না বলে যদি এটা অন্য সারি বলতো প্যাশেন সারির ক্ষেত্রে, তাহলে প্যাশেন সারির ক্ষেত্রে n1 এর মান অলওয়েজ ফিক্সড 3, তার মানে h আলফা হতো 4, 5, 6, 7 এরকমভাবে কিন্তু শুরু হতো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, তাই তো। তাহলে এটা আমি ইরেজ করলাম। দেখো তারপরে কি আছে দেখি আমরা একটু, তারপরেরটা বলছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে লিম্যান সারির রেখাগুলির হ্রস্বতম। এবার আমরা ভীষণই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখব যে হ্রস্বতম বা দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব। যখন বলবে হ্রস্বতম আর যখন বলবে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য বের করো, তখন আমাদের ক্ষেত্রে n2 মান নেওয়ার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে যে হ্রস্বতম যখন আমি নেব তখন n2 মান আমরা ইনফিনিটি বসাবো, আর দীর্ঘতম মানে n2 মান আমরা জাস্ট পরেরটা বসাবো। কি বললাম, জাস্ট পরেরটা, মানে যেটা n1 = 3 হলে
N2 ইকুয়াল টু আমরা 4 দেব। কেন দেব এটা আমি বলছি। দেখো বলছে হ্রস্বতম হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীদের লিম্যান সারি রেখাগুলির হ্রস্বতম তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে লিম্যান সারি বলেছে, লিম্যান সারি বলেছে মানে N1 মানে কত হয়ে গেছে 1। তাহলে সূত্র কি ছিল 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, তারপরে আর এর মান তোমরা জানো 109678 সেন্টিমিটার ইনভার্স। 1/n1 স্কোয়ার, লিম্যান মানে 1 স্কোয়ার 1 মাইনাস 1/ইনফিনিটি। কেন ইনফিনিটি নিচ্ছি এক্ষেত্রে? কারণ হ্রস্বতম যখন তরঙ্গ দৈর্ঘ্য হবে না, তখন ওই শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য হবে। শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য হবে, শক্তি স্তর দুটোর মধ্যে শক্তির পার্থক্য হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম। ওই জন্য আমরা N2 মান কি নিচ্ছি ইনফিনিটি। তাহলে N2 মান ইনফিনিটি যদি হয় তাহলে 1/ইনফিনিটি মানে কি 0। তাহলে 0 হয়ে গেছে, তার মানে আর এটা আর 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা 1/1 মানে 0। তাহলে ল্যামডা ইকুয়াল টু 1/λ দিস। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে 1/109678 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এইটা এই ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা হ্রস্বতম ল্যামডা মিনিমাম কার ক্ষেত্রে, লিম্যান সারির ক্ষেত্রে, লিম্যান সারির ক্ষেত্রে আমরা কিন্তু ল্যামডা মিনিমাম কিন্তু এইভাবে বের করতে পারবো। তাহলে কি করলাম, যখন হ্রস্বতম হবে তখন শক্তি স্তর দুটির মধ্যে যে শক্তি স্তর দুটোর মধ্যে শক্তির পার্থক্য একদম ম্যাক্সিমাম হবে। ওই জন্য হ্রস্বতমের ক্ষেত্রে ইনফিনিটি নিতে হবে N2 মান। ঠিক আছে, এবারে আমরা দেখব দীর্ঘতম ক্ষেত্রে কি হবে। লিম্যান সারির ক্ষেত্রে আমরা কি বের করব এবার। লিম্যান সারির ক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করব। ঠিক আছে, লিম্যান সারির ক্ষেত্রে দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করব। ঠিক আছে, তো লিম্যান সারি মানে N1 এর মান তো ফিক্সড। N1 এর মান কত 1। সূত্র আমরা কি জানি 1/λ ইকুয়াল টু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে N2 এর মান কি হবে, আমি কি বলেছি জাস্ট পরেরটা 2। কারণ এর ক্ষেত্রে কি হবে, ওর ক্ষেত্রে এনার্জি শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য ছিল কি সর্বাধিক। আর এই দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য যখন হবে তখন শক্তি স্তর দুটির মধ্যে শক্তির পার্থক্য হবে, শক্তির পার্থক্য হবে একদমই মিনিমাম, মিনিমাম সবচেয়ে কম। ঠিক আছে, তার মানে N1 এর মান যদি এখানে 1 হয় তাহলে N2 এর মান নেব 2 এর স্কোয়ার মানে 4। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে r 1 মাইনাস 1/4, তাহলে r 3/4, তাহলে 3r/4। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে 4/3r, 4/3r। তাহলে 4/3 ইন্টু 109678 সেন্টিমিটার ইনভার্স। এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, ল্যামডা দীর্ঘতম। ঠিক আছে, ল্যামডা হ্রস্বতম, এটা ল্যামডা দীর্ঘতম মানে ল্যামডা ম্যাক্স। তাহলে ল্যামডা মার্কস যখন বের করছি তখন শক্তির পার্থক্য হচ্ছে উল্টো কেস, শক্তির পার্থক্য লাগছে মিনিমাম। যখন আমরা ল্যামডা মিনিমাম বের করছি তখন শক্তির পার্থক্য হচ্ছে কি ম্যাক্সিমাম। কারণ কি ই সমান এইচ নিউ, তাহলে ই সমান এইচ ইন্টু সি বাই ল্যামডা। তার মানে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু ল্যামডা। এনার্জি যত বেশি হবে ল্যামডা তত কি হবে কম হবে, আবার এনার্জি যত কম হবে ল্যামডা তত বেশি হবে। ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক, তাই তো। তাহলে আমরা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এবার সলভ করতে পারবো, তাই তো। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। চ্যানেলটা ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করো।